পোস্টাল ভোটেও এগিয়ে ছিল জামাতে ইসলামী, অর্থাৎ প্রবাসীদের ভোট, ভোটের দায়িত্বে থাকা অফিসারদের ভোট, সবখানে যখন দাঁড়িপাল্লার জয় জয়কার, তখন মূল নির্বাচনের ফলাফলে কিভাবে এই দলটিকে একেবারে ছিটকে ফেলা হলো। নির্বাচন কমিশনের কাছে পোস্টাল ব্যালটের চূড়ান্ত ফলাফলের ডেটা শিট এসেছে, আর এখানকার রেজাল্ট দেখে পুরো রাজনৈতিক মহল একদম বিস্মিত। যেখানে জামায়াত বিএনপি থেকে পেয়েছে অনেক বেশি ভোট, কিন্তু এত বেশি ভোট পাওয়ার পরেও জামায়াত সরকার গঠন করতে পারেনি। জামায়াতের ঝুলিতে গেছে 46% ভোট, সেখানে বিএনপি পেয়েছে মাত্র 30%। এখন প্রশ্ন হল, যে দলটির পক্ষে দেশের সবচেয়ে সচেতন ভোটার গোষ্ঠী অর্থাৎ প্রবাসীরা এবং ভোটের ডিউটিতে থাকা সরকারি কর্মকর্তারা রায় দিলেন, সেই দলটি সাধারণ ভোটকেন্দ্রে গিয়ে কিভাবে ম্যাজিকের মতো হেরে গেল। অর্থাৎ এখানে পরিষ্কার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটি আবারও ফুটে উঠেছে। আজ আমরা এই চাঞ্চল্যকর ডেটার গভীরে ঢুকব এবং হিসেব মেলানোর চেষ্টা করব পর্দার আড়ালে আসলে কি খেলাটা খেলানো হয়েছে। শুরুতে চলুন এই পোস্টাল বা ডাকযোগে ভোটের পেছনের বিজ্ঞানটা একটু বুঝে নেওয়া যাক। নির্বাচন কমিশন 15,20,93 জন ভোটারকে নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ভোট দিয়েছে 10,63,000 জন, আর বাতিল হয়েছে 57,000 ভোট। অর্থাৎ এই পোস্টাল ব্যালটে ভোট পড়ার হার ছিল 70%। এখন প্রশ্ন হল, কারা দিয়েছিল এই ভোট? দিয়েছিল দেশের বাইরে থাকা রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসীরা। নির্বাচনের দিন কেন্দ্রে থাকা ডিউটি করা সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তারাও এই ভোটটি দিয়েছিলেন। অর্থাৎ এরা হলেন সমাজের সেই অংশ যাদের উপর স্থানীয় প্রভাবশালীদের কোনো পেশি শক্তি কাজ করে না। তারা সম্পূর্ণ স্বাধীনভাবে মগজ খাটিয়ে ভোট দিয়েছেন। আর সেই স্বাধীন ভোটের ফলাফলে জামায়াতে ইসলামী পেয়েছে 4,88,000 ভোট, বিপরীতে বিএনপি পেয়েছে মাত্র 3,22,000 ভোট। নতুন দল জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 52,840 ভোট। এই যে প্রবাসীদের পালস, এটি প্রমাণ করেছে জামায়াতে ইসলামী একটি বিশাল সাইলেন্ট ভোট ব্যাংক তৈরি হয়েছে। কিন্তু মূল রেজাল্টে তার প্রতিফলন কোথায়? সর্ষের ভিতরেই কি তাহলে বড় কোনো ভূত লুকিয়ে আছে? এই পোস্টাল ভোট যে কতটা শক্তিশালী তার প্রমাণ মিলেছে 2 হেভিওয়েট আসনে। সিরাজগঞ্জ 4 আসনের দিকে একটু তাকান। সাধারণ ভোট গণনায় বিএনপির প্রার্থী এম আকবর আলী 1,60,000 ভোট পেয়ে এগিয়েছিলেন। জামায়াতের রফিকুল ইসলাম খান পেয়েছিলেন 1,59,000 ভোট। সবাই যখন ধরেই নিয়েছিল যে বিএনপি জিতে গেছে, তখন এলো পোস্টাল ব্যালট বাক্স, আর সেখানেই ঘটল আসল ম্যাজিক। রফিকুল ইসলাম খান পোস্টাল ব্যালটের ভোটেই তুলে নিলেন 2,179টি ভোট, আর আকবর আলী পেলেন মাত্র 820 ভোট। ফলাফল 594 ভোটের ব্যবধানে শেষ হাসি হাসল জামায়াত ইসলামী। একই চিত্র মাদারীপুর 1 আসনে, সেখানে বিএনপির নাদিরা আক্তার এগিয়েছিলেন 64,000 ভোট পেয়ে, আর 11 দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা পেয়েছিলেন 63,000 ভোট। অর্থাৎ তিনি 1,000 ভোটে পিছিয়ে ছিলেন। কিন্তু যখন ডাকযোগে পাঠানো ব্যালট গণনা করা হলো, তখন হানজালা 1,398 ভোট বেশি পেয়ে প্রবাসীদের এই ভোটেই তিনি বিজয়ী হলেন। এটি কোনো সাধারণ বিষয় নয়। প্রতিটি ভোটের দাম যে কত তা এই আসনগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবার চলুন দেশের সবচেয়ে হাই প্রোফাইল ভোট কেন্দ্রগুলির দিকে একটু নজর দেওয়া যাক। ঢাকা 17 আসন, যাকে বলা হয় এলিটদের কেন্দ্র, সেখানে বিএনপির খোদ চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করেছেন। আপনারা শুনলে চমকে উঠবেন, এই ভিআইপি আসন নিয়ে তারেক রহমান পোস্টাল ভোট পেয়েছেন মাত্র 1,256টি। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী পেয়েছেন 2,328 ভোট, অর্থাৎ প্রায় ডাবলের বেশি। দেশের সবচেয়ে বড় দলের প্রধান, একজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, তিনি কিনা ডাকযোগের ভোটে জামাতের একজন সাধারণ প্রার্থীর কাছে দ্বিগুণ ব্যবধানে হেরে গেছেন। এটি একটি বিশাল পরিসংখ্যানগত অস্বাভাবিকতা। অবশ্য বগুড়া 6 আসনে তারেক রহমান 1,545 ভোট পেয়ে জামাতের মোহাম্মদ আবিদুর রহমানের চেয়ে কিছুটা এগিয়েছিলেন। কিন্তু ঢাকার মতো জায়গায় এই ফলাফল অভাবনীয়। ঢাকা 15 আসনে জামায়াতের আমির ড শফিকুর রহমান 2,790 ভোট পেয়ে বিএনপির মোহাম্মদ মিল্টন খানকে বড় ব্যবধানে পেছনে ফেলেছেন।
তরুণ প্রজন্মের নতুন দলগুলো কিন্তু পোস্টাল ব্যালটে চমক দেখিয়েছে ঢাকা 11 আসনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পোস্টাল ভোট পেয়েছেন 1834টি, যেখানে বিএনপির এম.এ. কাইয়ুম পেয়েছেন মাত্র 864টি ভোট। আর কুমিল্লা 4 আসনের ফল তো আক্ষরিক অর্থেই চোখ কপালে তোলার মতো। 11 দলীয় জোটের শরিক এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ একাই টেনেছেন 6056 পোস্টাল ভোট। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র 241 ভোট। ফেনী 3 আসনের দিকে তাকালেও আমরা সেই একই চিত্র দেখতে পাই। এই আসনে সর্বোচ্চ 16,038 জন পোস্টাল ভোটের নিবন্ধন করেছিলেন। সেখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু পেয়েছেন মাত্র 3,196 ভোট, আর জামাতের মোহাম্মদ ফখরুদ্দিন পেয়েছেন দ্বিগুণেরও বেশি, অর্থাৎ 7,339টি ভোট। ঢাকার রাজপথে ইশরাক হোসেন বা বিএনপির তরুণ নেতারা যখন মাঠ কাঁপাচ্ছেন, তখন পোস্টাল ভোটের এই নীরব বিপ্লবে কিন্তু জামায়াত এবং নতুন জোট বাজিমাত করে দিয়েছে। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর বিশ্লেষণে। পুরো দেশ জুড়ে, বিশেষ করে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে শুরু করে প্রায় প্রতিটি জেলাতেই জামাত জোট পোস্টাল ভোটে এগিয়ে আছে। তাহলে সাধারণ ভোটে তারা এত ব্যবধানে কিভাবে হারল? পলিটিক্যাল সায়েন্সে একটি টার্ম আছে যেটিকে বলা হয় পদ্ধতিগত ভোটাধিকার হরণ। যখন কোনো নির্দিষ্ট দলের সাইলেন্ট ভোটার বেশি থাকে, তখন প্রতিপক্ষরা ভোটের দিন কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়া কিংবা ফলাফল গণনার সময় ম্যানিপুলেশনের আশ্রয় নেয়। প্রবাসীরা বা সরকারি কর্মচারীরা তো আর শরীরে ভোট কেন্দ্রে ছিলেন না, তাই তাদের ভোটটা সুরক্ষিত ছিল। কিন্তু সাধারণ মানুষ যখন ভোট কেন্দ্রে গেছে, তখন কি আসলেই তারা নিজেদের স্বাধীন রায় দিতে পেরেছে, নাকি প্রশাসনের ভেতরে থাকা কোনো অশুভ চক্র ব্যালটের ট্যাবুলেশন শিট বা ফলাফল শিটে এমনভাবে কারচুপি করেছে যাতে জামাতের ভোটগুলো গায়েব হয়ে যায়? এই ঘটনাটা বিশ্ব রাজনীতিতে নতুন কিছু নয়। আমরা যদি একটু আন্তর্জাতিক রাজনীতির দিকে তাকাই, তবে দেখব ঠিক এমনটাই ঘটেছিল পাকিস্তানের সাম্প্রতিক নির্বাচনে। ইমরান খানের পিটিআই যখন পোস্টাল এবং শুরুর দিককার গণনায় বিপুল ব্যবধানে এগিয়ে যাচ্ছিল, ঠিক হঠাৎ করেই রাতের অন্ধকারে সিস্টেমটা অন করে দেওয়া হয়। পরের দিন সকালে দেখা যায় ফলাফল পুরো উল্টো দিকে। আন্তর্জাতিক মিডিয়ায় বলা হয় জনাদেশ চুরি। দর্শক, অঙ্কের হিসেব কখনো মিথ্যে বলে না। যেখানে কোনো ভয় নেই, যেখানে কোনো পেশি শক্তি নেই, সেখানে মানুষ যাকে বেছে নেবে কেন্দ্রগুলোর ব্যালট বাক্সে, সেই মানুষেরাই কেন হয়েছে। তবে এই 15 লাখ পোস্টাল ব্যালট আসলে আমাদের পুরো নির্বাচনী ব্যবস্থার দিকে একটি বিশাল আয়না ধরেছে। সেই আয়নায় যে প্রতিচ্ছবি ফুটে উঠেছে, তা আমাদের গণতন্ত্রের জন্য মোটেও সুখকর নয়। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, এই যে পোস্টাল ভোটে জামাত এত বিশাল ব্যবধানে এগিয়ে থাকলো, একে কি আপনি পুরো দেশের আসল সেন্টিমেন্ট বা প্রকৃত ম্যান্ডেট বলে মনে করেন? আপনার কি মনে হয় সাধারণ ভোট কেন্দ্রগুলোতে সত্যিই কি কোনো পাহাড় সম ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা কারচুপি হয়েছে?